ডিজিএফআই কর্মকর্তা খালেদাকে ক্যান্টনমেন্টে বের করে দিলেন আইনের মাধ্যমে, ঠিক আছে? এখানে কিন্তু আইনে কাজ ধরতে পারবেন না। তা তো আপনি খুশি না, তার বাসা কেনে তাকে নগ্ন কইরা জনগণের কাছে হেয় করার জন্য এই মামুন খালেদ, যে বাসার ভিতরে মদের বোতল রাখা। তো এই জন্য আমাদের উচিত এখন কিছুটা চেঞ্জ করা। আমাদের একজন তিন বাহিনী প্রধান হওয়া উচিত, যার অধীনে থাকবে গোয়েন্দা সংস্থাগুলো। গুম যে হলেন, মানে গুম যারা করলো, আমি যদি শাসকের কথা বলি, শেখ হাসিনার কথা বলি, বা গোয়েন্দা সংস্থার কথা বলি, মানে তারা আসলে কি তৃপ্তি পেত এভাবে এই যে একটা নারকীয় ঘটনা? বাংলাদেশ সেনাবাহিনী ধ্বংসের জন্য এক ব্যক্তি প্রথম দায়ী, সেটা হলো গিয়া মইনুল আহমেদ। জি। দ্বিতীয় ব্যক্তি বলতে হবে তৎকালীন ডিজিএফআই যিনি ছিলেন তিনি। তৃতীয় ব্যক্তি হলেন গিয়ে আপনাদের এই মামুন খালেদ। চতুর্থ ব্যক্তি হলো জেনারেল মুবিন। যখন গুম থেকে মুক্ত হয়ে আপনি ফেরত আসছেন, আপনার বাসায় যখন গেলেন, আপনার পরিবারকে কেমন দেখেছেন, বা ওই সময়টা? আমি একদম শুকিয়ে গেছি, বাসা আসছি তার বিশ্বাসই করে না, ভয় পাচ্ছে বাচ্চারা। আসলে বাবা তো শুনছি মারা গেছে, তারাও অনেক কম বেশি মাঝামাঝি অবস্থা ছিল, ফিরে আইসে কী করে সম্ভব, আসল লোক কিনা মিলাই দেখে যে দাগ ভাষা কথাবার্তা সব ঠিক আছে কিনা। আসলে এটা এরকম দুঃখজনক, হৃদয় বিদারক। আমার কথা হলো, আপনি আমার ঘুম করছেন, আমার সাথে যে ট্রিটমেন্টগুলি দেওয়া হয়েছে, আপনাকে হাসিনা ঘুম করে রাখতে বলছে, ভেরি গুড, কিন্তু আমার সাথে তো শালীন ব্যবহার করতে পারতেন। সবচেয়ে খারাপ রুমে আমার রাখছেন, সবচেয়ে খারাপতম রুমে আমাকে রাখা হয়েছে। বড় বড় দুটো অ্যাডজাস্ট ফ্যান, কান আমার নষ্ট হয়ে গেছে। এবং আপনি দেখেন নোংরামের লিমিটেশন, এতটুকু একটা গামছা দিয়ে আমাদেরকে দেওয়া হইতো, একটা দিয়ে সবাই ব্যবহার করার জন্য। আমি কি এইভাবে বড় হয়েছি? ছেঁড়া লুঙ্গি, কেন ভালো লুঙ্গি দিলে কী হইতো ওখানে? আমারে ভালো শার্ট বা আমার কাপড় পরতে দিলে কী অসুবিধা হইতো? ওখানে আমাকে পত্রিকা দিলে কী অসুবিধা হইতো বলেন আমারে? এটা মানসিকতার ব্যাপার। অপরাধ করে নাই বলতেছে যারা এখন আছেন, এই জন্য দণ্ড দেওয়া উচিত। তুমি তো মানুষ ছিল না, তুমি জানোয়ারের পর্যায়ে ছিল। আচ্ছা, আর আপনি যে যে গুম যে হলেন, মানে গুম যারা করলো, আমি যদি শাসকের কথা বলি, শেখ হাসিনার কথা বলি, বা গোয়েন্দা সংস্থার কথা বলি, মানে তারা আসলে কি তৃপ্তি পেত এভাবে এই যে একটা নারকীয় ঘটনা? না না, তারা পাইতো কি, আমার নেতা বলছে, অল পলিটিশিয়ান হয়ে গেছে, তো আমার একটা সামনে ফিউচার, ভালো ক্যারিয়ার আছে, এটা যে আল্লাহর সৃষ্টির দুনিয়াতে ইমান তো নাই। আপনি কখনো যুদ্ধ করতে পারবেন, ভালো যুদ্ধ করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি ভালো মুসলমান না হবেন, যতক্ষণ আত্মবিশ্বাসে না হবেন যে আমার সব কিছু মালিক আল্লাহ। ইরানে যে যুদ্ধ দেখেন, কোনো অসুবিধা নেই, তবে জানে আল্লাহ সর্বশক্তিমান, ওই শক্তিতে বলিয়ান হয়ে তার যুদ্ধ করে। অন্য অন্য ধর্মের লোকেরা কিন্তু সেটা না। সুতরাং যার মধ্যে এই বিশ্বাসটা নাই যে আমি এটা অনৈতিক কাজ করতেছি, তার সৈনিকের দোষ দিয়ে না, সৈনিক কোনো দোষ নাই। মিলিটারি অফিসার, ক্যাপ্টেনও নষ্ট হয়ে গেছে, ক্যাপ্টেনের বিলও বাদ দেন, ইভেন মেজর্স, কারণ আমরা তো লেফটেন্যান্টকে ফাঁসি দিয়েছি জিয়া কিলিংয়ের সময়, তো এখন ছাড় দেবেন কেন? এইদের দরকার নাই, বিস্ফোরা এগুলি মানে আর্মি থেকে বাদ দিয়ে দেন, তাইলে তো আপনার তো বাদ দেন নাই তো। সেনাবাহিনী বিচার করা, বিচার কেমনে করবেন? আপনারা নিজেরা যদি আগায় না ধরে দিতেন, আপনারা এতদিনও চিনতে পারেন নাই যে মামুন খালেদ করাপ্টেড, তাহলে পিএমজি করা যায়, করেন নাই তো। আপনি বসে আছেন, চিঠি দেবে, তারপর পিএমজি করবেন। এখন বিএনপি ঠিক কাজ করছে, মামুন খালেদ ধরছে, কোনো কাজ করতে পারে নাই তো, ঠিকমতো তদন্ত করতেই পারে নাই গুমের, আর্মির অসহযোগিতা করার জন্য। আপনি গুম কমিশন রিপোর্টও দেখছেন, কতটা মানে অসহযোগিতা করতে পারে একটা প্রতিষ্ঠান। আবার তাকে বাঁচানোর জন্য এখন দেখেন আইন পরিবর্তন, আইন মানতেছে না, মানে বাতিল করার জন্য সরকার চিন্তা করতেছে গুম কমিশনের আইন, প্রতিরোধ আইন। তো এটার অর্থ কী দাঁড়ায়? আমরা এখন ভদ্র হয়ে নেই, শিক্ষা পাই নাই, আমরা ইতিহাস থেকে শিক্ষা নেই,
এই নির্যাতন নিপীড়ন থেকে শিক্ষা নেই নেই। আজকে যদি সরকার এটাকে প্রশ্রয় দেয়, নিজে ফাঁদে নিজে পড়া পড়বেন। আচ্ছা, মামুন খালেদ যে গ্রেপ্তার হলো বা তাকে নিয়ে আপনার ওপিনিয়ন কি? বাংলাদেশ সেনাবাহিনীর ধ্বংসের জন্য এক ব্যক্তি প্রথম দায়ী, সেটা হলো গিয়া মইনুল আহমেদ। জি, দ্বিতীয় ব্যক্তি বলতে হবে তৎকালীন ডিজিডিজিএফআই যিনি ছিলেন তিনি। তৃতীয় ব্যক্তি হলেন গিয়ে আপনাদের এই মামুন খালেদ। চতুর্থ ব্যক্তি হলো জেনারেল মুবিন, সেনাপ্রধান। একটা হলো গিয়া আদেশ পালন করলাম এক জিনিস, আর একটা হলো গিয়া নগ্নতম প্রতিহিংসা। হিংসা না, এটা অনেকে তো হিংসা ছাড়াই খুব মজা পায় নগ্ন কাজ করতে, পৈশাসিক উল্লাস। যে আপনি ডিজিএফআই কর্মকর্তা খালেদাকে ক্যান্টনমেন্টে বের করে দিলেন আইনের মাধ্যমে, ঠিক আছে, এখানে কিন্তু আইনের কাজ ধরতে পারবেন না। তা তো আপনি খুশি না, তার বাসা কেনে তাকে নগ্ন করিয়া দেশ জনগণের কাছে হেয় করার জন্য এই মামুন খালেদ, যে বাসার ভিতরে মদের বোতল রাখা, পর্ণ ম্যাগাজিন রাখা, এটা আসলে মানুষ পর্যায়ে পড়ে না। এই মামুন খালেদ এগুলো মামুন খালেদ এবং তার বস যে ছিলেন, তার যে বস ছিলেন মোল্লা ফজলে আলী আকবর। আচ্ছা, তাদের যে সহযোগী যারা ছিলেন সবাইকে আইনে আনতে হবে। এরা মানুষ পর্যায়ে পড়ে না, এরা মানুষের পর্যায়ে পড়ে না। খালেদা জিয়া এই ক্যান্টনমেন্টে, আমি কিন্তু আমার আদালতে সাক্ষীতে একই কথাই বলছি যা আপনার বলতেছি, আমি আইসিটিতে যা বলছি তাই বলতেছি। এই জিনিসটাকে আমি হাইলাইট করতেছি যে এই যে খালেদা জিয়ার সাথে এটা মেনে নেওয়া যায় না। একটা বিধবা মহিলা, মা সমতুল্য, 40টা বছর সে এখানে ছিল, যার স্বামী স্বাধীনতা ঘোষক, যেই ঘোষণা দেওয়ার কথা শেখ মুজিবুর রহমানের, ওনার সাহসে কুলায় নাই, সাহস দেখাইছে শহীদ জিয়া, তাকে আমরা এই অপমানিত করছি। আমি শহীদ জিয়াদের আমরা মারছি, আমরা গাদ্দার। সুতরাং আমাদের দণ্ড হওয়া উচিত কঠিনভাবে। আমি বিএনকে বলবো এই জায়গায় ছাড় দিয়েন না, আর্মিকে সোজা হইতে হবে, কোনো অনৈতিক কাজ যাতে না করে আগামীতে। মনে করেন চাপাই দিলাম এই কাজ আপনি, আর আমরাও আসলে রাজনীতিবিদরাও দুষ্ট, আমরা এদেরকে দলীয়করণ করি গোয়েন্দাদের, এখান থেকে বেরিয়ে আসতে হবে, যার যার কাজ শেষে করুক। আচ্ছা ভাই, আমরা ডিজিএফআই এর যে প্রধান, তাদেরকে আসলে নিয়োগ দেখে বা কারা নিয়োগ প্রাপ্ত হয়? আপনার পিএস, পার্সোনাল সেক্রেটারি যারা বলি আর ব্যক্তিগত, এরা হলো ওরকম পর্যায়ের অতি বিশ্বস্ত লোক। এরা মূলত রাজনৈতিক নেতারা ওনাদের নিয়োগ দেন, ওনাদের বিশ্বস্ত চিন্তা ভাবনা করে। একমাত্র ডক্টর ইউনূস ছাড়া, ডক্টর ইউনূসের সময় ডিজিএফআই ডক্টর ইউনূসই ছিলেন না, উনি সেনাপ্রধানের ছিলেন। বিকজ ডক্টর ইউনূস এগুলি মাথা কামাই দেন না, যার যার কাজ শেষে করবে। কারণ উনি ইউরোপিয়ান দর্শনের চেষ্টা করছেন, দর্শনটাকে চর্চা করার চেষ্টা করছেন। আমার দেশে তো ইউরোপীয় দর্শন চলবে না, আমার দেশে ইউরোপীয় দর্শন চলবে না। কারণ ছাড়াই আমার দেশের লোকেরা এই সরকারি গাড়ির মধ্যে একটা ঢিল মেরে দিল, বা রাস্তা খারাপের জন্য আমার গাড়ি ক্ষতি হইল, সরকার তো আমার কম্পেনসেশন দেয় না। আপনি কোন দেশের লোক তুলনা করে, সেই দেশের পর্যায়ে যাইতে গেলে আমাকে ধাপে ধাপে যাইতে হবে, ভদ্র সভ্য হইতে হবে, সবাইকে শিক্ষিত করতে হবে। আমি তো সেই চিন্তাই ধারণ করি না। বেকার সমস্যা থাকবে না, বেকার না থাকবে, বেকার চাকরি সরকার না দিতে পারে, তাহলে আপনি বেকার ভাতা দিবেন, পুনরায় তো করেন নাই। অহেতুক 71-এর আগে গল্প সরাইয়া পরে 71 পরে কাহিনী করতেছেন। আমাদের গরিবদের কোনো উপকার হয় নাই, রাজনীতিবিদরা লাভবান হয়েছেন। এইটা তো আসলে কোনো মতো দেয় না। আচ্ছা ভাইয়া, একটা বিষয় আমরা লক্ষ্য করেছি যে আমরা তো দেখছি যে র্যাব মানে মানুষ মারার ঘটনা বা এটা দৃশ্যমান তাদের পাওয়ারটা, কিন্তু ডিজিএফআই এর আসলে পাওয়ারটা আসলে কি, আর তাদেরকে এই পাওয়ারটা কে দেয়, সহযোগিতা কারা করে? আপনাকে কালেকশন, র্যাবের মানুষ মারার কোনো দৃশ্যমান নাই, কোনো বাহিনী মানুষ মারার ক্ষমতা নাই, ইভেন গায়ে হাত দিয়া আঘাত করার ক্ষমতা রাখে না। এখন কথা হইল
সেলফ ডিফেন্স বলে একটা কথা আছে, ওই আইনের ব্যাখ্যাটাকে কাজে লাগাইয়া যতটুক করা যায় ততটুক করে। আসলে এমন এমন জিনিস হয়েছে, আমাদের আইনজীবীরাও নৈতিক মূল্যবোধের বাইরে। আপনি জাস্ট একটা বড় একটা মাদক ব্যবসায়ীকে ধরেন, কোর্টে নিতে পারবেন না, আইনজীবীরা লাভাই বলবে তারা জামিনের জন্য। ওনাদের এক জায়গায় দাঁড় করানো উচিত। এই লেভেলের অপরাধের হইলে আমরা কাজ করব না। আচ্ছা, এখন আইনের ব্যাখ্যার জন্য, আইনি সুবিধা দেওয়ার জন্য ওনারা আসেন এবং এই সুবিধা। এখন র্যাব মারার কোনো অধিকার নাই কারো। ডিজে ভাই তো 3 বাহিনীর মধ্যে থাকবে, বাইরে নাক গলা কোনো স্কোপই নাই। এই জন্য ইকবাল করিম ভুইয়া বলছে সেদিন ডিজে ভাই করে দেওয়া উচিত, নাম পরিবর্তন করা হবে। নাম পরিবর্তন না, বাতিল করে দেওয়া উচিত। বাতিল করে বলতে বোঝাতে চাচ্ছেন যে এটা নাম পরিবর্তন করে চার্টার অফ ডিউটিস কী তার দায়িত্ব কর্তব্য এটাকে পরিষ্কার করে দেওয়া উচিত, রাষ্ট্রীয়ভাবে বলা উচিত। এটাকে রাষ্ট্র হ্যান্ডেল করবে না, ডিজে ভাই থাকবে 3 বাহিনী প্রধান তার অধীনে। আমাদের 3 বাহিনী প্রধান থাকা উচিত একজন। আচ্ছা, কিন্তু এই 3 বাহিনী তো এখন মানে আমরা দেখছি বিগত বছরগুলোতে যে প্রধানমন্ত্রীর অধীনে থাকে। বাহিনী প্রধান থাকে, সশস্ত্র বাহিনী প্রধান হলেন গিয়া, কিন্তু 3 বাহিনীর যেহেতু এদের মন্ত্রী হিসেবে আছেন প্রধানমন্ত্রী। আমাদের প্রধানমন্ত্রী তো অনেক কিছুই মন্ত্রী, উনি কিন্তু সশস্ত্র মানে প্রতিরক্ষার মন্ত্রী, সেই হিসেবে উনি প্রধান। আদারওয়াইজ 3 বাহিনীর প্রধান, কিন্তু সশস্ত্র বাহিনীর প্রধান নির্দিষ্ট সর্বাধিনায়ক হলো গিয়ে প্রেসিডেন্ট। তো এই জন্য আমাদের উচিত এখন কিছুটা চেঞ্জ করা, আমাদের একজন 3 বাহিনীর প্রধান হওয়া উচিত, আচ্ছা, যার অধীনে থাকবে গোয়েন্দা সংস্থাগুলো। ডিজে ভাই সে তাকে তথ্য হবে, সেই যতটুকু তথ্য প্রধানমন্ত্রীকে দেওয়া দরকার ততটুকু দিবেন, যতটুকু দরকার প্রেসিডেন্টকে ততটুকু দিবেন, নাহলে তো দলীয়করণ হবে। তো আপনি এইখান থেকে বেরিয়ে আসতে হবে। গোয়েন্দাদের দিয়ে আপনি চর্চা করাবেন, ভেরিফাই করাবেন, নির্বাচনে জেতার সম্ভাবনা কার, এটা তো কাজ না। আমরা আবার এটাও দেখি বিভিন্ন সময়ে যে গোয়েন্দা সংস্থা মানে নারী গঠিত বিষয়গুলো বেশি প্রচার করে দেয়। এই যে অনৈতিক চর্চা, মূল্যবোধের জায়গায় নাই আমি, এটা তো হয় না, তো ঠিক না। আমি ব্যক্তি সংস্কার হইতে হবে। তো আমি কেন বা নারীর সাথে মিলবো, আর কেনই বা এটা চর্চা করব, কেন আমি প্রশ্রয় দেব? এই মানদণ্ড না থাকলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আমার একটা কষ্ট, একটা অভিশাপ, বা যে ক্ষতিগ্রস্ত মজলুম তার একটা কষ্ট মহান আল্লাহ তাআলা কিন্তু অ্যাকসেপ্ট করবেন। আপনি এখানে ওইভাবে অপমানিত হবেন, কেউ ছাড়া পাবে না।